জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম মাস্টার্স প্রিলিমিনারি, কোর্স কোড 411907, কোর্সের নাম বাংলাদেশের লোক প্রশাসন, লেকচার নম্বর 2, লেকচারের শিরোনাম সংগঠন তত্ত্ব। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী অধ্যাপক, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা সংগঠন তত্ত্ব বর্ণনা করতে পারবে। সংগঠনের বিভিন্ন তত্ত্বের উপবিভাগ সমূহ বর্ণনা করতে পারবে। সংগঠনের বিভিন্ন তত্ত্বের সমালোচনা সমূহ বর্ণনা করতে পারবে। সংগঠন তত্ত্ব। লোক প্রশাসনে সংগঠন তত্ত্ব এক বিশেষ স্থান দখল করে আছে। জেমস ডি মুনি এর বক্তব্য হল, অর্গানাইজেশন ইজ দি ফর্মাল সাইড অফ অ্যাডমিনিস্ট্রেশন। ডিমকের ভাষায় প্রশাসন প্রক্রিয়াকে কার্যকর রাখার হাতিয়ার হল সংগঠন। জেমস ডি মুনি বলেছেন, অর্গানাইজেশন ইজ দি ফর্ম অফ এভরি হিউম্যান অ্যাসোসিয়েশন ফর দি অ্যাটেনমেন্ট অফ কমন পারপাস। সুতরাং সংগঠনের ধারণা লোক প্রশাসনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ লোক প্রশাসনের উদ্দেশ্য বাস্তবায়ন সংগঠনের মাধ্যমেই হয়ে থাকে। সংগঠন বলতে একটি যুক্তিসঙ্গত, সুপরিকল্পিত কর্তৃত্ব কাঠামোকে বোঝায়। এটি এমন একটি ব্যবস্থা যেখানে কম বেশি লোক বিভিন্ন কার্য সম্পাদনে নিয়োজিত থাকে। সময়ের পরিক্রমায় সংগঠন সম্পর্কে একাধিক তত্ত্ব বা মতবাদ গড়ে উঠেছে এবং এই সংক্রান্ত 3টি মতবাদ উল্লেখযোগ্য। আমরা পরবর্তী সময়ে সে বিষয়ে বিস্তারিত আলোচনা শুনব। সংগঠনের বিভিন্ন তত্ত্ব। সংগঠনের বিভিন্ন তাত্ত্বিকগণ বিভিন্ন মতবাদ প্রদান করেছেন। এই সকল মতবাদগুলো থেকে 3টি তত্ত্ব যথেষ্ট সুস্পষ্ট হয়েছে। এই তত্ত্বগুলো হলো সনাতন তত্ত্ব বা ক্লাসিক্যাল থিওরি, নব্য সনাতন তত্ত্ব বা নিউ ক্লাসিক্যাল থিওরি এবং আধুনিক তত্ত্ব বা মডার্ন থিওরি। সনাতন তত্ত্বের উদ্ভব হয় 1844 থেকে 1919 সালের মধ্যে। পরবর্তীকালে সৃষ্টি হয় নব্য সনাতন তত্ত্ব। এটি মূলত 1920 থেকে 1950 মধ্যে হয়েছে বলে ধারণা করা হয় এবং 1950 দশক থেকে আধুনিক তত্ত্বের প্রচার শুরু হয়। আমরা এই বিষয়গুলো পরবর্তীতে জানব। সনাতন তত্ত্ব। এই তত্ত্বের সূচনা হয় 8শ শতাব্দীতে। এই মতবাদ আনুষ্ঠানিক সংগঠনের কাঠামোগত দিকের উপর গুরুত্ব আরোপ করে। কাঠামোগত দিক ঠিক থাকলে কর্মচারীদের
নিয়ন্ত্রণ করা সহজ হবে এবং তারা কাজ করতে বাধ্য থাকবে এবং সংগঠনের উৎপাদন বেশি বৃদ্ধি পাবে, এই ধারণা এই তত্ত্বে জোরালো। এই মতবাদের জন্ম ও উৎপত্তি সম্পর্কে ফ্রেডারিক ডব্লিউ টেইলর এর কার্যগত তত্ত্বাবধান ও পরিকল্পনা আলোচনা প্রসঙ্গে উল্লেখ করা যায়। তবে অনেকের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের সংগঠন সম্পর্কে সুবিন্যস্ত ও ব্যাপক আলোচনা এবং সংগঠন সম্পর্কে সার্বজনীন নীতির বিষয়ে মুনি ও রেলি তাদের বিখ্যাত অনওয়ার্ড ইন্ডাস্ট্রি গ্রন্থে উপস্থাপন করেছেন। পরবর্তীকালে সনাতন তত্ত্বের উপর ভিত্তি করেই বিভিন্ন গ্রন্থ প্রণীত হয়েছে। এইসব গ্রন্থ প্রণেতাগণ হলেন লুথার গুলিক, আরউইক, জেমস ডি মুনি, ম্যাক্স ওয়েবার, উড্রো উইলসন, এলেন মি রেলি, পি এম ব্লাই প্রমুখ। এ মতবাদের 4টি নীতি রয়েছে, যথা শ্রম বিভাগ, পদসোপান ও কার্যগত প্রক্রিয়া, কাঠামো এবং নিয়ন্ত্রণ সীমা। সনাতন তত্ত্বের উপবিভাগ 3টি, সেগুলো হলো আমলাতন্ত্র, প্রশাসনিক তত্ত্ব এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। এই প্রসঙ্গ আমরা একটু পরেই শুনব। সনাতন তত্ত্বের নীতি একটু আগেই উল্লেখ করা হয়েছে। সনাতন তত্ত্ব 4টি নীতির উপর প্রতিষ্ঠিত। এগুলো হলো শ্রম বিভাগ, পদসোপান এবং কার্যগত প্রক্রিয়া, কাঠামো ও নিয়ন্ত্রণ সীমা। প্রথমে আলোচনা করা যাক শ্রম বিভাগ প্রসঙ্গে। এটি সনাতন তত্ত্বের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এর উপর ভিত্তি করে অন্যান্য উপাদানের বিকাশ ঘটেছে। সনাতন তত্ত্ব বা ক্লাসিক্যাল থিওরির মূল স্তম্ভ হিসেবে শ্রম বিভাগ পরিচিত। পদসোপান নিয়ন্ত্রণের পরিধি শ্রম বিভাগের জন্যই প্রয়োজন। যোগ্যতা অনুযায়ী কর্ম বিভাজনই হল শ্রম বিভাগ, যেখানে পেশাগত বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। পদ সোপান ও কার্যগত প্রক্রিয়া সনাতন তত্ত্বের একটি বিশেষ উপাদান বা নীতি হল পদ সোপান নীতি। এই পদ সোপানের মূল কথা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অধস্তনদের নিয়ন্ত্রণ। এই নীতি দ্বারা আদেশ শৃঙ্খলের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর ও দায়িত্ব হস্তান্তর, আদেশের ঐক্য, প্রতিবেদন প্রণয়নের দায়িত্ববোধ বাস্তবায়িত হয়। কার্যগত প্রক্রিয়া বলতে সংগঠনকে বিভিন্ন বিশেষ অংশে বিভক্ত করা এবং বিভিন্ন অংশের পুনঃ একত্রীকরণের মাধ্যমে সংগঠনকে একটি যুক্তিসিদ্ধ সংগঠনে পরিণত করা বোঝায়। কাঠামো এটি সনাতন তত্ত্বের গুরুত্বপূর্ণ উপাদান বা নীতি। কাঠামো বলতে ব্যবস্থা পদ্ধতি বোঝায়। এটি সংগঠনের উদ্দেশ্য সুষ্ঠুভাবে পালন করার জন্য বিভিন্ন অংশের মধ্যে যুক্তিসঙ্গত ও কার্যকর সম্পর্ক স্থাপন করে। সনাতন তত্ত্বে সংগঠনের কাজ দুটি মূল ও কাঠামোর মধ্যেই সম্পাদিত হয়। এদের একটি আদেশ, অপরটি উপদেষ্টামূলক সংস্থা। যদি শুধু নির্বাহী কার্য সম্পাদিত হয় তবে তাকে সাংগঠনিক কাঠামো কর্তৃক সৃষ্টি করতে হয়। আর যদি নির্বাহী কার্যের সাথে সাথে উপদেশমূলক কার্য সম্পাদিত হয় তবে সেইরূপ সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে হবে। অর্থাৎ কাঠামো অনুযায়ী কার্যক্রম পরিচালিত হয় বা সম্পাদিত হয়। নিয়ন্ত্রণ সীমা এটি সনাতন তত্ত্বের অন্যতম উপাদান বা নীতি।
এই নীতির মূল কথা হলো একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কতজন কর্মচারী নিয়ন্ত্রণ করতে পারে সেই বিষয়টি, যদিও নিয়ন্ত্রণ পরিধি নির্ভর করবে কাজের প্রকৃতি, কর্তার ব্যক্তিত্ব এবং স্থানের উপর। সুতরাং নিয়ন্ত্রণের পরিধি বিবেচিত হওয়া উচিত বাস্তবতার আলোকে। এই পর্যায়ে আলোচনা করছি সনাতন তত্ত্বের উপবিভাগ বা উপধারা প্রসঙ্গে। সনাতন তত্ত্বের তিনটি উপধারা বিদ্যমান। এই তিনটি উপধারাই বাস্তব কার্যকারিতার দিক থেকে প্রায় অভিন্ন। এরা উদ্দেশ্যের দিক থেকে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং একই সাথে বিশ্লেষণযোগ্য। এই তিনটি উপধারা হল আমলাতন্ত্র, প্রশাসনিক তত্ত্ব এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। আমলাতন্ত্র এটি সনাতন তত্ত্বের অন্যতম উপবিভাগ। এটি একটি সার্বজনীন ধারণা। আমলাতন্ত্রের ধারণা প্রথম এবং প্রধানভাবে ব্যক্ত করেন ম্যাক্স ওয়েবার। সাধারণভাবে সরকার পরিচালনা নিয়োজিত স্থায়ী বেতনভুক্ত ও দক্ষ কর্মচারীদেরকে আমলা বলা হয়। ম্যাক্স ওয়েবারের মতে উচ্চ স্তরের কর্মকর্তাগণ যারা সরকারের সিদ্ধান্ত ও নীতি নির্ধারণ করেন এবং নিম্ন স্তরের কর্মকর্তা যারা এই সিদ্ধান্ত মেনে চলেন, আমলাতন্ত্র তাদের মধ্যবর্তী হিসাবে কাজ করে। প্রশাসনিক তত্ত্ব সংগঠন বিষয়ক ক্লাসিক্যাল বা সনাতন তত্ত্বের দ্বিতীয় প্রধান উপধারা হল প্রশাসনিক তত্ত্ব। এই তত্ত্বের যাত্রা শুরু হয় 1916 সালে। এই উপধারার প্রধান প্রবক্তা হলেন হেনরি ফেয়ল। এই তত্ত্বটি সংগঠন বিষয়ক আলোচনা, অধ্যয়ন ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মর্যাদায় অধিষ্ঠিত। এই তত্ত্বের প্রবক্তা সংগঠনের 14টি মূলনীতি প্রদান করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হল শ্রম বিভাজন, আদেশের ঐক্য, কর্তৃত্ব এবং বিকেন্দ্রীকরণ প্রভৃতি। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ক্লাসিক্যাল বা সনাতন তত্ত্বের তৃতীয় ও শেষ ধারাটি হল বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। এই তত্ত্বের প্রধান প্রবক্তা হলেন ফ্রেডারিক উইন্সলে টেলর। এই তত্ত্বের মূল লক্ষ্য হল স্বল্প ব্যয় ও অধিক মজুরি। তার মতে সংগঠন ব্যবস্থাপনা সমস্যার সর্বোত্তম সমাধান পেতে হলে কারিগরদের মধ্যকার শৃঙ্খলা, আদর্শ ও যুক্তিবাদীকে কাজে লাগিয়ে তাদের দক্ষতা বৃদ্ধির ব্যাপারে উদ্যোগী হতে হবে। পদ্ধতি ভিত্তিক ব্যবস্থাপনায় ছিল তার মতবাদের মূল অভিপ্রায়। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের উদ্ভব সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের জন্য একটি অপরিহার্য বিষয় হচ্ছে সুষ্ঠু ব্যবস্থাপনা। দক্ষতার সাথে কর্ম সম্পাদন করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের নিমিত্তে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা একান্ত অপরিহার্য। এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মূলত ঐতিহাসিক বিবর্তনের ফসল। অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে এক নবযুগের সূচনা হয়। এর ফলে অর্থনৈতিক ক্ষেত্রে এক ব্যাপক পরিবর্তন ঘটে এবং মানুষের মন মানসিকতায়ও ইহা পরিবর্তন আনয়ন করে। ব্যবস্থাপনার ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এই সময় এক বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করে। শিল্প বিপ্লবোত্তর যে পরিস্থিতিতে এই তত্ত্ব সৃষ্টি হয়েছে তা হল ব্যবস্থাপনার ক্ষেত্রে অদক্ষতা, সনাতন ব্যবস্থাপনা পদ্ধতি, কর্মকর্তা ও মালিক শ্রেণীর মধ্যে অসন্তুষ্টি, কর্মচারীদের কাজের প্রতি অনীহা। এর ফলে অর্থনৈতিক ব্যবস্থাপনার পরিবর্তন হিসেবে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভব ঘটে।
ফ্রেডারিক ডব্লিউ টেলর তার বিখ্যাত দি প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট গ্রন্থে তিনি এই তত্ত্বের ধারণা দেন। টেলরের পদাঙ্ক অনুসরণ করে ব্রিটেনের অলিভার সেলডন, নর্থ কোট এবং ওয়ার্ড্রোফার প্রমুখ লেখকগণের আবির্ভাব ঘটে। সমসাময়িক সময়ে হেনরি ফেওল, মেরি পার্কার ফলেট, ব্রিচ, স্কট প্রমুখ তাত্ত্বিকগণের ব্যবস্থাপনার ক্ষেত্রে পদচারণা ঘটে, যারা নিজ নিজ ক্ষেত্রে স্ব স্ব চিন্তাধারা ব্যক্ত করেন। আর এভাবেই কালের বিবর্তনে ব্যবস্থাপনার ধারণা বিকাশ ও প্রসার লাভ করতে থাকে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি। ফ্রেডারিক ডব্লিউ টেলর তার বিখ্যাত গ্রন্থ দি প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট গ্রন্থে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিসমূহ উপস্থাপন করেন। তিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে সনাতন পদ্ধতির বিভিন্ন ত্রুটি লক্ষ্য করে তা সমাধানের জন্য উক্ত 4টি নীতির উল্লেখ করেন। এই 4টি নীতি হল প্রকৃত বিজ্ঞানের উন্নয়ন, কর্মী নির্বাচন ও প্রশিক্ষণ, ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে কার্য ও দায়িত্ব বন্টন, ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার কৌশল। এফ.ডব্লিউ. টেলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনা পদ্ধতি বিশ্লেষণের ক্ষেত্রে 5টি পদ্ধতি বা কৌশলের উল্লেখ করেন। প্রথমত সময় ও গতি নিরীক্ষা, দ্বিতীয়ত কর্ম বিভাগ, তৃতীয়ত পার্থক্যমূলক মজুরি ব্যবস্থা, চতুর্থত কার্যভিত্তিক ফোরম্যানশিপ এবং পঞ্চমত মানসিক বিপ্লব। সময় ও গতি নিরীক্ষার ক্ষেত্রে তিনি উল্লেখ করেন, সময় এবং গতি নিরীক্ষার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা যায় এবং সময়ের অপচয় রোধ করা যায়। কর্মবিভাগের ক্ষেত্রে তিনি যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী শ্রমিকদেরকে স্ব স্ব কাজে নিয়োগের উল্লেখ করেন। পার্থক্যমূলক মজুরির ক্ষেত্রে তিনি যোগ্যতা অনুযায়ী এবং যার যার কর্মতৎপরতার ভিত্তিতে মজুরি নির্ধারণের কথা বলেছেন। উৎপাদন কম হলে মজুরি কর্তনের কথা তিনি উল্লেখ করেছেন। কার্যভিত্তিক ফোরম্যানশিপে তিনি একজন শ্রমিককে তার ঊর্ধ্বতন 8 জন বসের অধীনে কাজ করার কথা উল্লেখ করেছেন। এবং সর্বশেষ মানসিক বিপ্লবের ক্ষেত্রে তিনি উৎপাদন বৃদ্ধির জন্য শ্রমিক ও মালিকদের মধ্যে মন মানসিকতার আমূল পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি উৎপাদনের ভিত্তিতে শ্রমের মূল্য নির্ধারণের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং শ্রমিকদেরকে উৎপাদন বৃদ্ধির জন্য উৎসাহী করার উপর গুরুত্ব আরোপ করেছেন। টেলর প্রদত্ত বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মতবাদের সমালোচনা। সংগঠনের ক্ষেত্রে টেলর প্রদত্ত বৈজ্ঞানিক ব্যবস্থাপনা অত্যন্ত সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি। সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি নিঃসন্দেহে কালজয়ী একটি পদ্ধতি। তথাপি এই মতবাদ সমালোচনার ঊর্ধ্বে নয়। তাত্ত্বিকগণ এই মতবাদের যেসব সমালোচনা করছেন সেগুলো হলো, তিনি এই মতবাদকে অব্যক্তিক হিসেবে উল্লেখ করেছেন যেখানে মানবিক বিষয়কে অবজ্ঞা করা হয়েছে। দ্বিতীয়ত তিনি কর্মীদেরকে মেশিনের সাথে তুলনা করেছেন, যা অগ্রহণযোগ্য। তৃতীয়ত এই তত্ত্বটি অগণতান্ত্রিক। এই ব্যবস্থাপনায় কর্মীদের ট্রেড ইউনিয়ন ও যৌথ দর কষাকষিকে প্রত্যাখ্যান করা হয়েছে। চতুর্থত তিনি ফোরম্যানশিপে অবাস্তব কথা বলেছেন যেখানে 8 জন বসের অধীনে কাজ করার উল্লেখ রয়েছে। এছাড়া তিনি অধিক কর্তৃত্ব সম্পন্ন নেতৃত্বে বিশ্বাসী বলে প্রতীয়মান হয়েছে। আরেকটি সমালোচনা হলো, মজুরিকে তিনি উৎপাদনের পরিমাণ ও দক্ষতা বৃদ্ধির উপায় হিসাবে উল্লেখ করেছেন, অথচ মজুরি এ ধরনের পেশনা হতে পারে না বলে সমালোচকগণ উল্লেখ করেছেন। তার তত্ত্ব যারা সমালোচনা করেছেন তারা হলেন অলিভার সেলডন, মিস মেরি পার্কার ফলেট,
সাম লুইস, পিটার ড্রাকার এবং অন্যান্য সমালোচক বৃন্দ। হেনরি ফেয়ল ও ব্যবস্থাপনা মতবাদ। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বে এফ.ডব্লিউ. টেলরের সাথে আরেকজন তাত্ত্বিকের নাম আসে, তিনি হলেন হেনরি ফেয়ল। 1881 সালে ফ্রান্সে জন্মগ্রহণকারী এই তাত্ত্বিক প্রথম জীবনে একটি খনিজ প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী হিসাবে যোগদান করেন এবং পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠানের পরিচালকের পদে উন্নীত হন। তার বিখ্যাত গ্রন্থ জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট প্রথম প্রকাশিত হয় 1916 সালে। পরবর্তীতে ইংরেজি ভাষায় এটি প্রকাশিত হয় 1941 সালে। ফেয়ল ব্যবস্থাপনা তত্ত্বকে সার্বজনীন বিষয় হিসাবে ঘোষণা করে একে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পাঠ্য বিষয়ে অন্তর্ভুক্তি করার আহ্বান জানান। তিনি শিল্প প্রতিষ্ঠানকে 6টি স্বতন্ত্র ভাগে বিভক্ত করেন, যথা কারিগরি সংক্রান্ত বিভাগ, বাণিজ্যিক বিভাগ, অর্থ সংক্রান্ত বিভাগ, নিরাপত্তা বিভাগ, হিসাব বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগ। ব্যবস্থাপনার কাজটি তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং ব্যবস্থাপনার কাজের 5টি অংশ তিনি বিশ্লেষণ করেন। প্রথমত পরিকল্পনা, দ্বিতীয়ত সংগঠন, তৃতীয়ত আদেশ, চতুর্থত নিয়ন্ত্রণ এবং পঞ্চমত সমন্বয়। পরিকল্পনা বলতে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা এবং কার্য পদক্ষেপ সম্পর্কে রূপরেখাকে বুঝিয়েছেন। সংগঠন বলতে তিনি একটি কাঠামো বুঝিয়েছেন। আদেশ বলতে সহকর্মীদেরকে কনফারেন্সে আহ্বানের মাধ্যমে তাদের বিভিন্ন কাজ সম্পর্কে আদেশ নির্দেশ জ্ঞাপন। নিয়ন্ত্রণ বলতে সব কাজ, আদেশ এবং প্রতিষ্ঠিত কর্মসূচি বা পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে সম্পন্ন হচ্ছে কিনা তা তদারকির কথা বলেছেন। আর সমন্বয় বলতে সব কাজের একত্রীকরণ বুঝিয়েছেন। হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার 14টি নীতিমালা। হেনরি ফেয়ল ব্যবস্থাপনাকে কার্যকরী করতে 14টি নীতিমালার কথা উল্লেখ করেছেন। তিনি তার অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট গ্রন্থে এগুলো উল্লেখ করেন। এগুলো হলো নিম্নরূপ। প্রথমে আলোচনা করছি শ্রম বিভাগ সম্পর্কে। শ্রম বিভাজন ব্যবস্থাপনার ক্ষেত্রে অপরিহার্য একটি বিষয়। শ্রম বিভাজনের অর্থ হলো সংগঠনের দক্ষতা ও যোগ্যতা ভিত্তিক কার্যক্রমের বিভাগীয়করণ। যেমন টেকনিশিয়ান সেক্টরে টেকনিশিয়ান, শ্রমিক সেক্টরে দক্ষ শ্রমিক ব্যবস্থাপনা, অভিজ্ঞ ব্যবস্থাপক নিয়োগ ইত্যাদি। ফেয়লের মতে ব্যবস্থাপনার ক্ষেত্রে এই নীতি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম। সংগঠনের সফলতা, দক্ষতা, উৎপাদনমুখিতা প্রভৃতি নির্ভর করে মূলত শ্রমিকদের কর্মদক্ষতার উপর। কর্তৃত্ব। হেনরি ফেয়ল বলেন, অথরিটি ইজ নিডেড টু ক্যারি আউট ম্যানেজেরিয়াল রেসপন্সিবিলিটি। প্রশাসনিক সংগঠনের প্রত্যেক কর্মচারীকে তার কর্ম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় কর্তৃত্ব থাকা বাঞ্ছনীয়। সংগঠনের ঊর্ধ্বতন অধস্তন কর্মচারীকে কার্য সম্পাদনের জন্য স্ব এখতিয়ারি হল কর্তৃত্ব। তবে এই কর্তৃত্বকে সুপারভাইজ করার জন্য অবশ্যই ব্যবস্থা থাকতে হবে। সংগঠন সূক্ষ্ম ও কার্যকর ভাবে তখনই চালানো সম্ভব হবে। শৃঙ্খলা। হেনরি ফেয়লের মতে obedience should be observed in accordance with the standing agreement between the organization and its employee. এই আনুগত্যের জন্য প্রয়োজন সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা। কর্মচারীদের মধ্যে আনুগত্যবোধ তখনই আসবে যখন সংগঠনের অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা সুষ্ঠুভাবে মেনে চলা হয়। আর সাংগঠনিক পরিচালনার ক্ষেত্রে শৃঙ্খলার কোনো বিকল্প নেই। আদেশগত ঐক্য। ফেয়লের মতে ইচ সাবঅর্ডিনেট শুড রিপোর্ট টু ওয়ান অ্যান্ড অনলি ওয়ান সুপারভাইজার। আদেশের ঐক্য প্রশাসনিক সংগঠনের অপর একটি গুরুত্বপূর্ণ নীতি বলে স্বীকৃত। সাধারণভাবে এর অর্থ হচ্ছে কোনো অধস্তন কর্মকর্তা শুধুমাত্র তার নিকটস্থ ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে প্রশাসনিক আদেশ লাভ করবে, অর্থাৎ কোনো অধস্তন কর্মচারী একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশের অধীন নয়।
নির্দেশনার ঐক্য। ফেয়লের মতে পিপল এঙ্গেজড ইন দ্য সেম কাইন্ড অফ অ্যাক্টিভিটিস মাস্ট হ্যাভ দি সেম অবজেক্টিভস ইন এ সিঙ্গেল প্ল্যান। নির্দেশনাগত ঐক্য সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ। সাধারণ কথায় এর অর্থ হলো আদেশ ও নির্দেশনার মধ্যে সমন্বয় সাধন করবে। যেমন প্রকল্প ব্যবস্থাপক প্রকল্পের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে নির্দেশনা দিলেন, পাশাপাশি টেকনিক্যাল ম্যানেজার টেকনিক্যাল সেক্টরের নির্দেশ দিলেন। এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করে প্রকল্পের উন্নয়ন সাধন করা হলো সূক্ষ্ম বিষয়। পারিশ্রমিক। ব্যবস্থাপনার ক্ষেত্রে পারিশ্রমিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে হেনরি ফেয়ল উল্লেখ করেন। তার কথায় কম্পেনসেশন শুড বি ফেয়ার টু বোথ এমপ্লয়িজ অ্যান্ড অর্গানাইজেশন। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সাধনের জন্য কর্মচারীকে যথাযথ বেতন বাধা প্রদান করতে হবে এবং সকলের মধ্যে সমতা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কোন রকম বিভেদ বা বিভ্রাট ঘটলে সংগঠন ক্ষতিগ্রস্ত হবে বলে হেনরি ফেয়ল সতর্ক করেছেন। কেন্দ্রীকরণ। হেনরি ফেয়ল তার ব্যবস্থাপনার 14টি নীতিমালার অন্তর্ভুক্ত করেছেন কেন্দ্রীকরণকে। তার কথায় পাওয়ার অ্যান্ড অথরিটি শুড বি কনসেন্ট্রেটেড অ্যাট দি আপার লেভেল অফ অর্গানাইজেশন টু দি এক্সটেন্ট পসিবল। এখানে সংগঠনের স্বার্থে ক্ষমতা ও কর্তৃত্ব একটি মহলের হাতে কুক্ষিগত থাকতে হবে, যাতে তিনি তার সুবিধামতো সংগঠনের স্বার্থে ক্ষমতা চর্চা করতে পারেন। জনস্বার্থের প্রাধান্য। হেনরি ফেয়ল মনে করেন সংগঠনের অভিষ্ট লক্ষ্যই হওয়া উচিত ব্যক্তির আসল কাজ ও লক্ষ্য উদ্দেশ্য। এখানে ব্যক্তিগত কাজের প্রাধান্য দেওয়া হবে না, বরং জনস্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। তার কথায় ইন্টারেস্ট অফ ইন্ডিভিজুয়াল শুড নট বি প্লেসড বিফোর দি গোলস অফ দি ওভারঅল অর্গানাইজেশন। হেনরি ফেয়ল এই নীতির মাধ্যমে সাংগঠনিক লক্ষ্য উদ্দেশ্যকে একমাত্র লক্ষ্য বলে নির্দেশনা দিয়েছেন। পদ সোপান ভিত্তিক আদেশ। ফেয়লের মতে দি লাইন অফ অথরিটি অফ সুপিরিয়র্স এ এমিনিটি ফ্রম দি আলটিমেট অথরিটি টু দি লোয়েস্ট র্যাঙ্ক। প্রশাসনিক সংগঠনের জন্য এ পদ সোপান ভিত্তিক আদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ক্ষুদ্র ও বৃহৎ সংস্থায় পদসোপান নীতির উপস্থিতি লক্ষণীয়। সাধারণ অর্থে এর অর্থ হল ধাপ বা পদক্ষেপ। কর্তৃত্ব দক্ষতা অনুসারে এ ধাপ বা পদসোপান বিন্যস্ত হয়ে থাকে। যেমন একটি সংগঠনে মহাপরিচালক, পরিচালক, সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পরিচালক প্রভৃতি পদ থাকে। আদেশ। ব্যবস্থাপনার নীতিসমূহের মধ্যে আদেশ অন্যতম। হেনরি ফেয়লের কথায় both managerial and social order are necessary and it amortized lots of time and useless spending of materials. সাংগঠনিক কার্যক্রমে পারিপার্শ্বিক অবস্থাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেছেন। সংগঠনে আদেশ, ঐক্য প্রভৃতির ক্ষেত্রে পরিবেশ অত্যন্ত কার্যকরী উপাদান। এখানে শুধুমাত্র সাংগঠনিক আদেশকে প্রাধান্য দেওয়া হয় না, সামাজিক আদেশকেও প্রাধান্য দেওয়া হয়। সমতা। হেনরি ফেয়ল সমতাকে ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ নীতি বলে উল্লেখ করেছেন। তার কথায় ম্যানেজার শুড বি কাইন্ড অ্যান্ড ফেয়ার হোয়েন ডিলিং উইথ সাবঅর্ডিনেট। তিনি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আচরণের ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার কথা বলেছেন। কেউ যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করা তার সুপারিশ ছিল। স্থায়িত্ব। ফেয়লের মতে সাংগঠনিক কার্যক্রমে স্থায়িত্বমূলক নীতি অনুসরণ করতে হবে। একটি আদেশ দেয়া হলেও তৎক্ষণাৎ সেটা পরিবর্তনযোগ্য নয়। তার কথায় হাই টার্ন ওভার অফ এমপ্লয়িজ শুড বি অ্যাভয়েডেড। তিনি সাংগঠনিক কার্যক্রমের
স্থায়িত্বের উপর গুরুত্ব দিয়েছেন। উদ্যোগ হেনরি ফেয়লের মতে ব্যবস্থাপনার অন্যতম নীতি। তার কথায়, সাবঅর্ডিনেট শুড হ্যাভ দি ফ্রিডম টু টেক ইনিশিয়েটিভ। এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ক্ষমতা অর্পণ করা হয় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে। গোষ্ঠীগত মনোভাব। হেনরি ফেয়ল এই মনোভাবকে সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি বলে উল্লেখ করেছেন। তার কথায়, টিম ওয়ার্ক, লিন স্পিরিট আর ভেরি এসেন্সিয়াল ইন অ্যান অর্গানাইজেশন। একথা বলা হয়েছে যে সংগঠনের ক্ষেত্রে দলীয় চেতনা বা দলীয় মনোবৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নতুবা সংগঠন তার অভীষ্ট লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হবে। সনাতন তত্ত্বের সমালোচনা। সংগঠনের সনাতন তত্ত্ব নিম্নোক্তভাবে সমালোচিত হয়েছে। বলা হয়েছে, এই তত্ত্বের আনুষ্ঠানিক সংগঠন বাস্তব ভিত্তিক নয়, বর্তমান সময়ের প্রেক্ষাপটে সনাতন তত্ত্ব কার্যকরী নয়। সমালোচকরা বলেছেন, এই তত্ত্বে সংগঠনকে সংকীর্ণ অর্থে দেখা হয়েছে এবং এই তত্ত্বে দক্ষতা বৃদ্ধির উপর সমধিক জোর দেয়া হয়েছে। এই মতবাদে সংগঠনের কাঠামোগত বাহ্যিক পরিবেশের সুস্পষ্ট প্রভাব লক্ষ্য করা হয়নি। তাছাড়া সনাতনবাদীগণ সংগঠনকে বাইরের পরিবেশ থেকে বিচ্ছিন্ন অবস্থায় আলোচনা করেছেন। সমালোচকরা এই বলে সমালোচনা করেছেন যে এই তত্ত্বে মানুষকে মেশিন ও যন্ত্রের সাথে তুলনা করা হয়েছে। এই তত্ত্বে টাকা দ্বারা কর্মচারীদেরকে উদ্বুদ্ধ করা হয়। আরও সমালোচনা করা হয়েছে যে এখানে অবকাঠামোগত সম্পর্কের উপর গুরুত্ব না দিয়ে বরং অন্যান্য বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং রাজনৈতিক পরিবেশকে অবজ্ঞা করা হয়েছে। নব্য সনাতন তত্ত্ব। সনাতন তত্ত্বের অসুবিধা, দোষ ত্রুটি ও ঘাটতি দূর করার জন্যই এই মতবাদের সূত্রপাত। এই তত্ত্বের মূল কথা হচ্ছে, ব্যক্তি ও কর্মী দলের সদস্য হিসাবে একজন কর্মীর মনস্তাত্ত্বিক ও সামাজিক ক্ষেত্রের উপর গুরুত্ব আরোপ করা। এই তত্ত্বের প্রধান উপাদান হল, এই তত্ত্ব সনাতন তত্ত্বের তুলনায় মানুষের মানবিক সম্পর্কের উপর এবং অনানুষ্ঠানিক গোষ্ঠীর কার্যকলাপের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে। এই তত্ত্বে সাংগঠনিক আচরণকে অত্যন্ত জটিল মনে করে এবং সাংগঠনিক বিশ্লেষণ ও সমাধানের জন্য মানবিক আচরণের উপর গুরুত্ব দেয়। নব্য সনাতন তত্ত্বের প্রবক্তা হলেন সি.আই. বার্নার্ড, হারবার্ট এ. সাইমন, জন এলটন মেও, মেরি পার্কার ফলেট, রবার্ট ডাল প্রমুখ। 1930-এর দশকে নব্য সনাতন তত্ত্ব একটি সুনির্দিষ্ট তত্ত্ব হিসাবে প্রতিষ্ঠিত হয়। এই সময়ে আমেরিকার হার্ভার্ডের শিল্প সমাজতন্ত্রের অধ্যাপক জন এলটন মেও তার কয়েকজন সহকর্মী শিকাগোর কাছে হথর্ন নামক স্থানে ওয়েস্টার্ন ইলেকট্রিক্যাল কোম্পানিতে এই তত্ত্বের পরীক্ষা চালান। এই গবেষণা হথর্ন অনুধান নামে পরিচিত, যাতে সংগঠন তত্ত্বের এক আদর্শিক বিপ্লবের সূচনা ঘটে। এই আংশিক বিপ্লবের মূল উদ্দেশ্য হল সংগঠনকে সমাজ ব্যবস্থার একটি অংশ হিসেবে বিবেচনা করা। নব্য সনাতন তত্ত্বের প্রধান সূত্র। নব্য সনাতন বা মানবিক সম্পর্ক তত্ত্বের প্রধান সূত্রগুলো হল তিনটি। প্রথমত, সংগঠনের কর্মীরা যন্ত্রাংশ নন, তারাও মানুষ এবং তারা দেহ ও মন এই দুইয়ের সমষ্টি। তাদের যোগ্যতা, বিশ্বাস ও চিন্তাধারার মধ্যে রয়েছে ভিন্নতা, কাজেই তাদের মনোভাব, আশা, আকাঙ্ক্ষা, অভাব, অভিযোগ প্রভৃতির প্রতি নজর দিলে ব্যবস্থাপনার কাজ অধিকতর ফলপ্রসূ হবে। দ্বিতীয়ত, মানুষ স্বভাবতই স্বীকৃতি চায়, অর্থাৎ ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে চায়। অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার মূল কথা হচ্ছে
কর্মপরিবেশ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কর্মীদের অংশগ্রহণ করতে হবে। গবেষণার মাধ্যমে দেখা গেছে কর্মীদের সাথে পরামর্শ করে কাজ করা হলে তাদের কাজের আগ্রহ বাড়ে এবং সংগঠনের উৎপাদন বৃদ্ধি পায়। তৃতীয়ত, মানুষ সামাজিক জীব, সামাজিক প্রয়োজনে সংগঠনে অনানুষ্ঠানিক সম্পর্ক গড়ে ওঠে। স্বভাবতই একজন কর্মচারী অপরজনকে জানতে আগ্রহ প্রকাশ করেন এবং এইরূপ পরস্পর জানাজানির মাধ্যমে তাদের মধ্যে একটি অনানুষ্ঠানিক সম্পর্ক গড়ে ওঠে, যা আনুষ্ঠানিক সংগঠনের চেয়ে কম শক্তিশালী নয়। নব্য সনাতন তত্ত্বের সমালোচনা। অন্যান্য তত্ত্বের ন্যায় নব্য সনাতন তত্ত্ব সমালোচনার ঊর্ধ্বে নয়। এই তত্ত্ব যেসব ক্ষেত্রে সমালোচিত হয়েছে সেগুলো হলো: প্রথমত, এই তত্ত্ব সাংগঠনিক কাঠামোকে অস্বীকার করে অবকাঠামোগত সম্পর্কের উপর জোর দেয়, অথচ শুধুমাত্র অবকাঠামোগত সম্পর্কের মাধ্যমে একটি সংগঠন কৃতকার্য হতে পারে না। এই তত্ত্বের মধ্যে চরম অস্থিরতা ও পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায়, ফলে স্থির কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না এবং এর আচরণ সম্পর্কে কোনো ভবিষ্যদ্বাণী করা যায় না। এই তত্ত্ব উন্নত বিশ্বে কার্যকর হলেও উন্নয়নশীল দেশে ততটা কার্যকর হয় না। সর্বশেষ, কর্মীর স্বার্থ এবং ব্যবস্থাপনার স্বার্থের মধ্যে বিরোধ দেখা দিলে কী করা উচিত সে সম্পর্কে তত্ত্বে সঠিক করে কিছু বলা হয়নি। আধুনিক তত্ত্ব। 1950-এর দশক থেকে আধুনিক তত্ত্বের বিকাশ শুরু হয়। সংগঠন তত্ত্বের ধারাবাহিক বিভাজনের সর্বশেষ পর্যায় হল আধুনিক তত্ত্ব। এই তত্ত্ব মূলত ধারণা ও বিশ্লেষাত্মক। এইরূপ তত্ত্ব প্রায়োগিক গবেষণামূলক উপাত্তের উপর নির্ভরশীল। এই তত্ত্বের মূল বক্তব্য হল, কোনো সংগঠনকে গুরুত্ব সহকারে আলোচনা করতে হলে একে একটি ব্যবস্থা হিসাবে বিস্তারিতভাবে আলোচনা করা প্রয়োজন। এই প্রসঙ্গে হেন্তারমনের মন্তব্য, কোনো ব্যবস্থাকে বিশদভাবে আলোচনা করতে হলে ব্যবস্থা বিশ্লেষণ পদ্ধতির আলোচনা একান্ত প্রয়োজন। আধুনিক সংগঠন তত্ত্ব অনুযায়ী সংগঠন পরস্পর নির্ভরশীল উপাদানের সমন্বয়ে গঠিত একটি ব্যবস্থা। এই তত্ত্ব সনাতন এবং নব্য সনাতন তত্ত্বে উল্লেখ করা হয়নি এমন অনেক ধরনের পরস্পর সংযুক্ত প্রশ্ন উত্থাপন করে। আধুনিক তত্ত্বের প্রবক্তা হলেন মার্স, উমাইমন, হেয়ার, হারবার্ট, নৌবার্ট, উইনার প্রমুখ। নৌবার্ট উইনার সংগঠনের পদ্ধতি বিশ্লেষণ তত্ত্বের একজন অগ্রদূত। তিনি সংগঠনকে সংযোগ রক্ষা কৌশল সম্বন্ধীয় তুলনামূলক বিজ্ঞানের একটি পদ্ধতি হিসাবে মনে করেন, যেখানে ইনপুট প্রক্রিয়া, আউটপুট, ফিডব্যাক ও পরিবেশ ইত্যাদি বিষয়গুলো কার্যকর থাকে। আধুনিক তত্ত্বের বৈশিষ্ট্য। আধুনিক তত্ত্বের উল্লেখযোগ্য বিষয়গুলো হলো: এই তত্ত্ব গতিশীলতার উপর অধিক গুরুত্ব আরোপ করে। এই তত্ত্বে সংগঠনের প্রতিটি স্তরের গুরুত্ব ব্যষ্টিক ও সামষ্টিক উভয় দিক দিয়ে বিবেচনা করা হয়। এই তত্ত্ব একটি বিশেষ পদ্ধতি যার মৌলিক উপাদান হলো উৎপাদন, পরিবেশ, প্রক্রিয়া ইত্যাদি। এই তত্ত্ব সাফল্যের ব্যাপারে পুরোপুরি নির্ভর করে না। এই তত্ত্বে পরিবেশ ও পারিপার্শ্বিকতার সাথে সংগঠনকে খাপ খাওয়ানোর কথা বলা হয়েছে। এই তত্ত্বে কোনো উপাদানকে অস্বীকার করা হয় না, বরং সকল উপাদানের গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। এই তত্ত্বে সংগঠনকে সামগ্রিকভাবে আলোচনা করা হয়। আধুনিক তত্ত্ব সনাতন ও নব্য সনাতন তত্ত্ব হতে আলাদা। এতে মৌলিক দৃষ্টিভঙ্গির সমন্বয় সাধিত হয়েছে। এই তত্ত্ব মানবিক সংগঠনের মূল্যায়নের জন্য গবেষণামূলক তথ্যের সৃজনশীল সংযোজন। অন্য দুটি তত্ত্বের ন্যায় আধুনিক তত্ত্ব সমালোচনার ঊর্ধ্বে নয়। সমালোচকবৃন্দ এই তত্ত্বের যে সকল সমালোচনা করেছেন সেগুলো হলো: প্রথমত, সামগ্রিক ব্যবস্থায় কোনো উপব্যবস্থা ব্যর্থ হলে এই ব্যবস্থা অনেক সময় অকার্যকর হয়ে পড়ে। দ্বিতীয়ত, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সম্পর্কের মধ্যে সমন্বয় ঘটানো অনেক সময় জটিল হয়ে পড়ে, যা সংগঠনের জন্য ক্ষতির কারণ হয়ে থাকে। তৃতীয়ত, এই তত্ত্ব অত্যাধিক আধুনিকতার সাথে সংশ্লিষ্ট, যেখানে সংগঠনের কাঠামোগত দিককে অস্বীকার করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা সংগঠনের বিভিন্ন তত্ত্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছ। সময়ের স্বল্পতার
সত্ত্বেও আলোচনা তোমাদের নিকট বোধগম্য করার চেষ্টা করেছি। আজকের আলোচনায় আমি সহায়তা নিয়েছি ডক্টর মোহাম্মদ শামসুর রহমান রচিত লোক প্রশাসন তত্ত্ব ও বাংলাদেশ প্রশাসন, ডক্টর মোহাম্মদ আব্দুল ওদুদ ভূঁইয়া রচিত লোক প্রশাসনের রূপরেখা, প্রফেসর মোহাম্মদ আনসার উদ্দিন রচিত লোক প্রশাসন তত্ত্ব ও প্রয়োগ, মোহাম্মদ রশিদুল ইসলাম শেখ ও মোহাম্মদ মাহবুবুর রহমান রচিত লোক প্রশাসন পরিচিতি গ্রন্থ থেকে। ধৈর্য ধরে আলোচনা শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।